আচ্ছা, আজকে আমরা একটা কোশ্চেন দিয়ে শুরু করব আর কি। হ্যাঁ, কোশ্চেনটা লেখো। মিনিট। হ্যাঁ, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ, ওকে। তো একটা কোশ্চেন দিয়ে শুরু করা যাবে, সেটা হচ্ছে যে অর্ডার অফ অ্যাসিডিটি, অর্ডার অফ অ্যাসিডিটি বলো তো। আর এম, এই যে একটা ব্রিজিং আর একটা নন ব্রিজিং, এদের দুজনের মধ্যে বলো তো যে কার অ্যাসিডিটি বেশি হবে? বলতে পারবে? নন ব্রিজটা অ্যাসিডিটি বেশি হবে। নন ব্রিজ বেশি হবে কেন? কেন? দেখো, এই মেটালগুলো কি করছে, এদিকে পাই ডোনেশন করছে, এই মেটালগুলো এদিকে পাই ডোনেশন করছে, এই মেটালগুলো এইদিকে পাই ডোনেশন করছে। এবার এই পাই ডোনেশনের দরুন এই মেটালের মধ্যে একটা ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, ইলেকট্রন। তো এই ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাকে মেটানোর জন্য কি করছে, এই এই যে এমএইচ বন্ডটা আছে, এই এমএইচ বন্ড থেকে ইলেকট্রনটা উইথড্র করছে, ফলে এই এইচটা এইচ প্লাস হয়ে বেরিয়ে যেতে চায়। সিমিলারলি যখন এই এমটা এদিকে পাই ব্যাক ডোনেশন করছে, এই এমএইচ বন্ডটা থেকে ইলেকট্রন উইথড্র করছে। এই মেটালটা যখন পাই ডোনেশন করছে, এখানে ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, এটা এই দিকে ডোনেশন করছে, ফলে কি হচ্ছে, এই যে হাইড্রোজেনটা এ বেরিয়ে যেতে চাইছে এইচ প্লাস হিসেবে, তাহলে এও হচ্ছে অ্যাসিডিক, এও অ্যাসিডিক। এবার প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, সেটা তুমি বলো। কি হবে, কে বলতে পারবে? স্যার, যেটা ব্রিজিং করছে সেটা। স্যার হ্যাঁ ব্রিজটা হ্যাঁ, এবার কেন? সেক্ষেত্রে এই কারণ এখানে দুটো মেটাল আছে, মানে দুটো মেটাল তো মানে দুদিকে কনজুগেশন করছে, তো ওটা রিডিলি ইলেকট্রনটাকে উইথড্র করবে, কাজেই ওই বন্ডটা আরো তাড়াতাড়ি ভেঙে যাবে, একদমই। মানে ও এইচ ওটা প্লাস মোর তাড়াতাড়ি অ্যাসিডিক ভেঙে হবে। যাবে। তার মানে এখানে দুটো দুটো মেটাল এখানে পুলিং পাওয়ারটা দেখাচ্ছে, তাই না? কিন্তু এখানে সিঙ্গেল মেটাল। এবার সিঙ্গেল মেটাল যতটা না একটা এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন নেবে, দুটো মেটাল দুই দিক থেকে অনেক বেশি পরিমাণ ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, ফলে হাইড্রোজেনটা হাইলি ডেফিসিয়েন্ট হয়ে যাবে, ফলে ও সহজে এইচ প্লাস বার করে দেবে। তো অ্যাসিডিটিটা ওই জন্য সবসময় ব্রিজের ক্ষেত্রে বেশি হবে। ঠিক আছে, তাহলে অর্ডার অফ অ্যাসিডিটি এইটা। এবার এখানে লজিক হিসেবে শুধু লিখে রাখতে পারো, সেটা হচ্ছে ইলেকট্রন withdrawing power bridge greater than টার্মিনাল। আচ্ছা, নেক্সট হচ্ছে অর্ডার অফ অ্যাসিডিটি, তাহলে কি দাঁড়াচ্ছে?
order of acidity bridge greater than terminal. বোঝা গেল? আচ্ছা, লিখে নাও। হয়েছে? হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল। নেক্সট আমরা আর একটা কোশ্চেন লিখব। এই কোশ্চেনটা খুব আসে পরীক্ষায়। সেটা হচ্ছে, বলছে এক্সপ্লেন দি কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি explain the carbonyl stretching frequency যেটাকে আমরা বলি নিউ বার সেন্টিমিটার ইনভার্স in the following compounds. ঠিক আছে, একটা দিয়েছে CrCO6, একটা MoCO6, আর একটা দিয়েছে হচ্ছে W টাংস্টেন CO6। এখানে নিউ বারগুলো দিয়ে দিয়েছে। CrCO6 এর ক্ষেত্রে দিয়েছে 2000, এটা দিয়েছে 1984, এটা দিয়েছে 1960। ওকে, তো এইটার অ্যান্সার করতে হবে। দেখো এইখানে যে তিনটে কম্পাউন্ড দিয়েছে, তিনটে কম্পাউন্ডের এই যে 2184 আর এই 1984 আর 1960, এই ভ্যালুগুলো তোমার মনে হচ্ছে যে এগুলো ডিক্রিজ করছে, ঠিক আছে। কিন্তু এটা অল্টারনেটিভলি আরেকটা কোশ্চেন আসে এর সঙ্গে, যে এদের তিনজনের কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা সিমিলার, হ্যাঁ, মোরলেস সিমিলার। তো এই যে ক্রোমিয়াম, মলিবডেনাম এবং টাংস্টেনের কার্বনিলগুলো কেন তাদের কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিগুলো সিমিলার, সেই সিমিলার কেন, তাহলে সেটা ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে। তো কি করে আমরা এটার ব্যাখ্যা দেব, যে এদের ভ্যালুগুলো মোটামুটি কাছাকাছি। তো এই কাছাকাছি ভ্যালুটা কেন ডিক্রিজিং দেখতে পাচ্ছ, কিন্তু কোশ্চেনটা আসে অ্যাকচুয়ালি কেন কাছাকাছি। হ্যাঁ, তো এই কাছাকাছি কেন দুজন, এই তিনজনের, এর ব্যাখ্যাটা আমরা কীভাবে দেব কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। তো দেখো, এটা যদি আমরা অ্যান্সার করি, তাহলে প্রথমেই যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ডি অরবিটালের যে সাইজ, এই সাইজটা দেখো, যদি ক্রোমিয়াম টু মলিবডেনাম টু টাংস্টেন যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাইজটা বাড়ছে। তাহলে ডি অরবিটালের সাইজ যদি বাড়ে, তাহলে ব্যাক ডোনেশন সে কি করতে পারবে, কি মনে হয় কীরকম হবে? ব্যাক ডোনেশন কমে যাবে, কারণ সাইজটা, ধরো টাংস্টেন, তার ক্ষেত্রে লার্জ সাইজ 5D অরবিটাল আছে। তাহলে 5D অরবিটালের সঙ্গে কার্বনিলের যে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট কার্বন, তার যে অরবিটাল, ফার্স্টার অরবিটাল, সেখানে ব্যাক ডোনেশনটা ডিসফেভার্ড হবে, কারণ সাইজের একটা মিসম্যাচ সেখানে দেখা যাচ্ছে। কম্পারেটিভ টু টাংস্টেন, মলিবডেনামের ক্ষেত্রে একটু সাইজটা ছোট, ফলে পাই ব্যাক ডোনেশনটা আর একটু ভালো হবে। ক্রোমিয়ামের ক্ষেত্রে আরও ছোট, ফলে এখানে সবচেয়ে ভালো পাই ব্যাক ডোনেশন হবে। তাহলে ডিপেন্ডিং আপন দ্য ডি অরবিটাল সাইজ, তাহলে আমি বলতে পারি যে ক্রোমিয়াম, মলিবডেনাম টু টাংস্টেন আমার ব্যাক পাই ডোনেশনটা কমে যাবে। তাহলে ব্যাক পাই ডোনেশন যদি কমে যায়, তাহলে কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কী হবে এই কনটেক্সটে? ব্যাক ডোনেশন যদি কমে যায় এদিক থেকে, তাহলে কি হবে? এই ব্যাক ডোনেশনটা যদি কমে যায়,
তাহলে এই ডোনেশন এটাও কমে যাবে। তাহলে এটা যদি কমে যায়, হ্যাঁ, এটা যদি ডিক্রিজ করে, এটাও ডিক্রিজ করবে। তাহলে এটা যদি ডিক্রিজ করে, তাহলে এখানে মাল্টিপ্লিসিটি বেড়ে যাবে। তাহলে মাল্টিপ্লিসিটি বেড়ে গেলে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কী হয়? স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে? হ্যাঁ বলো। বাড়বে। তাহলে এই যে আমি যদি ডাউন দ্য গ্রুপে যদি আমি ব্যাক ডোনেশন কমে, তাহলে কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, তাই তো? কিন্তু হিসাবে বলছে কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি দেখো কমছে অ্যাকচুয়ালি, বা সিমিলার। তাহলে আমাকে একটা উল্টো এফেক্টও আছে এর, সেটা দেখাতে হবে যে কারণে কার্বনিল স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমে। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট আমাদের লিখে নেওয়া যাক। যে 1 নম্বর পয়েন্ট লেখো, লার্জার সাইজ অফ ডি অরবিটালস, larger size of d orbitals, larger size of d orbitals of the heavier elements, larger size of d orbitals of the heavier elements disfavors the MCO pi back bonding, the MCO pi back bonding while it is relatively more favored for lighter elements, while it is relatively more favored for lighter elements. আবার প্রথম থেকে বলছি, লার্জার সাইজ অফ ডি অরবিটালস of the heavier elements disfavor the MCO pi back bonding while it is relatively more favored for lighter elements, ঠিক আছে? দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো আর একটা উল্টো এফেক্ট আছে, সেটা হচ্ছে ধরো মেটাল যত বড় হবে, হ্যাঁ, সাইজে মেটাল যত বড় হবে, এর সঙ্গে কার্বনিলগুলো আছে চারিদিকে, হ্যাঁ, কার্বনিলগুলো যে আছে চারিদিকে, হ্যাঁ, তাহলে এইখানে মেটাল যত সাইজে বড় হবে, তত এই যে কার্বনিলগুলোর মধ্যে এই যে একটা স্টেরিক ক্রাউডিং, এই স্টেরিক ক্রাউডিংটা কী হয়ে যাবে? কমে যাবে না বাড়বে? কি মনে হয়? সাইজের সঙ্গে মেটালের সাইজ যত বাড়বে, দেখো সাইজ বাড়লে স্টেরিক ক্রাউডিং কমবে। হ্যাঁ, তাহলে মেটালের সাইজ যদি বাড়ে তাহলে কি হবে? তার মানে সারফেস এরিয়া বাড়ছে। সারফেস এরিয়া অফ মেটাল যত বাড়বে, তাহলে কি হবে? কার্বনিল মধ্যে স্টেরিক ক্রাউডিংটা কমে যাবে। তাহলে স্টেরিক ক্রাউডিং যদি কমে যায়, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে এমসি বন্ড, এই যে এমসি বন্ডের স্ট্রেংথটা বেড়ে যাবে না কমে যাবে? তাহলে সাইজ যদি বাড়ে, তাহলে সারফেস এরিয়া অফ মেটাল সেটাও বাড়বে। আর সারফেস এরিয়া অফ মেটাল যদি বাড়ে, স্টেরিক ক্রাউডিং অ্যামাউং CO molecules কীভাবে কমবে? তাহলে CO মলিকুলের মধ্যে স্টেরিক ক্রাউডিং যদি কমে যায়, তাহলে MC, এই যে বন্ড, এই বন্ডগুলো শক্তপোক্ত হবে। তাহলে MC বন্ড স্ট্রেংথ সেটা বাড়বে। আর MC বন্ড স্ট্রেংথ যদি বাড়ে, তাহলে CO স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কী হবে? MC বন্ড যদি স্ট্রেংথ বাড়ে, তাহলে CO বন্ড স্ট্রেংথ সবসময় উল্টো কমে যাবে, তাই না? তাহলে নিউ বার CO ওটাও কমে যাবে। বুঝতে পারছো? কে বুঝতে পারোনি বলো?
তাহলে সাইজ অফ মেটাল যত বাড়বে সারফেস এরিয়া অফ মেটাল বাড়বে, সারফেস এরিয়া অফ মেটাল যত বাড়বে স্টেরিক ক্রাউডিং অ্যামং CO মলিকিউলস সেটা কমে যাবে। আর স্টেরিক ক্রাউডিং যদি কমে যায় তাহলে মেটাল কার্বন বন্ডের স্ট্রেংথ বেড়ে যাবে। মেটাল কার্বন বন্ডের যদি স্ট্রেংথ বেড়ে যায়, আমরা জানি মেটাল কার্বনের স্ট্রেংথ বাড়লে CO বন্ডের স্ট্রেংথ কমে যায়, মানে উল্টো সবসময় দুজনের মধ্যে রিলেশনটা। হ্যাঁ, তো MC বন্ড যদি স্ট্রং হয় CO বন্ড উইক হয়ে যাবে অ্যান্ড ভাইস ভার্সা। তো MC বন্ড যেহেতু স্ট্রং হয়েছে তাহলে CO বন্ডটা উইক হবে, আর CO বন্ডটা যদি উইক হয়ে যায় তার মানে CO স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিও কমে যাবে। তো CO স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি এদের মধ্যে টাংস্টেনের সবচেয়ে কম হবে, টাংস্টেন হেক্সাকার্বনিলের। এটা বোঝাতে পেরেছি না বোঝাতে পারিনি? স্যার এমসি বন্ড স্ট্রেংথটা বেড়ে যাচ্ছে মানে সিও বন্ড স্ট্রেংথ কমে যাচ্ছে, আবার বন্ড অর্ডারটাও তো কমে যাচ্ছে। হ্যাঁ জন্য- হ্যাঁ, সেই জন্য নিউ সিওটা কমে যাচ্ছে। কমে যাচ্ছে। হ্যাঁ, মানে সবসময় তুমি এটা খেয়াল রাখবে যে এমসি বন্ডের সঙ্গে সিও বন্ড মানে এটা তো অ্যাকচুয়ালি এই যে দেখো এই যে ছবিটা আমরা রেখেছি, এই যে এইখানটা খেয়াল করো, এই যে এমসি বন্ড এটার স্ট্রেংথ আর এটার স্ট্রেংথ সবসময় অপোজিট হবে। মানে কোনো কারণে যদি এটা বেড়ে যায় তাহলে এটা সবসময় কমে যাবে অ্যান্ড ভাইস ভার্সা, মানে এটা যদি কমে যায় এটা বেড়ে যাবে। বুঝতে পেরেছ? তো আমরা এখানে যেটা এক্সপ্লেন করলাম যে স্টেরিক ক্রাউডিংয়ের দরুন এমসি বন্ডের স্ট্রেংথটা বেড়ে যাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি সিও বন্ডের স্ট্রেংথটা কমে যাবে। আর সিও বন্ড স্ট্রেংথ কমে যাওয়া মানে অ্যাকচুয়ালি বন্ড উইক হয়ে গেল, আর বন্ড উইক হয়ে গেলে তো তার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমে যাবে। তো ওই জন্য সিও বন্ডের স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিও কমে গেল। তো দেখো আগের এক্সপ্লানেশনটা মানে 0.1 অ্যান্ড 0.2 এই দুটো এক্সপ্লানেশন জাস্ট রেজাল্ট দিচ্ছে অপোজিট। 0.1 বলছে ডাউন দ্য গ্রুপে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, আর 0.2 বলছে ডাউন দ্য গ্রুপে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমে যাবে। তো যখনই দুটো অপোজিট ফ্যাক্টর একসঙ্গে চলে আসে তখন তার কি হবে, তার একটা মার্জিনাল ভ্যালু হবে। তার মানে বলছে যে তিনটেরই বাড়বেও না কমবেও না, মোটামুটি একটা সিমিলার ট্রেন্ড বা এরকম একটা ট্রেন্ড দেখা যাবে যে তাদের মোরালেস সেম। ঠিক আছে, তো 2 নম্বর পয়েন্টটা লিখে নাও। লেখো লার্জার সাইজ অফ হেভিয়ার এলিমেন্টস, larger size of heavier elements, larger size of heavier elements, larger size of heavier elements reduces the steric crowding, reduces the steric crowding, larger size of heavier elements reduces the steric crowding, while the more steric crowding, while the more steric crowding for lighter elements, while the more steric crowding for lighter elements weakens the MC bond, weakens the MC bond মানে দুর্বল করে দেবে, weakens the MC bond, weakens the MC bond. Okay, weakens the MC bond and strengthen the CO bond, strengthen the CO bond. Strengthen the CO bond. হয়েছে? Strengthen the CO bond. আচ্ছা, এরপরে আমরা ওই দুটো জিনিসকে একসঙ্গে কীভাবে কম্পেয়ার করব দেখে নাও। তাহলে আমরা তিনটে কম্পাউন্ড এখানে যদি লিখি, একটা হচ্ছে CrCO6, আর একটা হচ্ছে MoCO6, আর একটা হচ্ছে WCO6। তাই প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে সাইজ অফ ডি অরবিটাল, সেটা হচ্ছে হ্যাঁ যদি 1 নম্বর, 2 নম্বর, যদি 3 নম্বর দিই, তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে ডি অরবিটাল সবচেয়ে ছোট
তারপর মলিবডেনাম, তারপর টাংস্টেন। আচ্ছা, এরপরে তাহলে সাইজ অফ ডি অরবিট এটা যদি হয় তাহলে দেখো স্টেরিক ক্রাউডিং বা পাই ডিলোকালাইজেশন, পাই ডিলোকালাইজেশন সেটা হচ্ছে এটা হবে পাই ডিলোকালাইজেশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কনটেক্সটে নিউ সিও বার কী হওয়া উচিত? পাই ডিলোকালাইজেশন যদি এখানে বেশি হয় তাহলে নিউ সিও কমে যাবে। তিনে বেড়ে যাবে। আচ্ছা, এটা একটা হলো ব্যাখ্যা, মানে এটা হচ্ছে আমাদের একটা টাইপ অফ ব্যাখ্যা। হ্যাঁ, আর অল্টারনেটিভলি আরেকটা হচ্ছে যে স্যার পাই ডিলোকালাইজেশনের অর্ডারটা কি হলো? আপনার তো টাংস্টেন সব থেকে বড়, হ্যাঁ, তাহলে পাই তাহলে তো স্টেরিক এফেক্ট কম। স্টেরিক এফেক্ট আমরা এখনো বলছি না, আমরা বলছি ডি অরবিটালের জন্য পাই ডিলোকালাইজেশন, মানে মেটালের ডি দুটো ব্যাখ্যা দিয়েছি না, 0.1 আর 0.2, আমরা 0.1টা বলছি। ও আচ্ছা, ঠিক আছে। এবার 0.2টা এবার আলোচনা করবো। 0.2টা কি বলেছি? সাইজ অফ মেটাল। সাইজ অফ মেটাল সেটা হচ্ছে ক্রোমিয়াম লেস দ্যান মলিবডেনাম লেস দ্যান টাংস্টেন, এটা হচ্ছে সাইজ অফ মেটাল। আচ্ছা, এবার সাইজ অফ মেটাল যদি এটা হয় তাহলে দেখো, তাহলে স্টেরিক ক্রাউডিং, মানে এটা একটা আমাদের 1 নম্বর যেটা এক্সপ্লানেশন, এটা আমাদের 2 নম্বরটার পয়েন্টার এক্সপ্লানেশন হচ্ছে। তাহলে সাইজ অফ মেটাল যদি এটা হয় তাহলে স্টেরিক ক্রাউডিং 1 নম্বরে সবচেয়ে বেশি হবে, 2 নম্বরে, তারপর 3 নম্বরে, তারপর। আর স্টেরিক ক্রাউডিং যত বাড়বে তত এমসি বন্ড স্ট্রেংথ বলছে, এমসি বন্ড স্ট্রেংথ কী হবে? এমসি বন্ড স্ট্রেংথ কোন কম্পাউন্ডে বেশি হবে? স্টেরিক ক্রাউডিং যেখানে কম হবে। তাহলে 1 নম্বরে, তারপর 2 নম্বরে, তারপর 3 নম্বরে, এখানে এমসি বন্ড স্ট্রেংথ বেশি। তাহলে এই এমসি বন্ড স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে সিও বন্ড স্ট্রেংথ অটোমেটিক্যালি উল্টো হয়ে যাবে। এই, আর সিও বন্ড স্ট্রেংথ যদি কমে যায় তাহলে নিউ সিও, সেটা কী হবে? বন্ড স্ট্রেংথ কমে গেলে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিও কমে যাবে, তার মানে এটা প্যারালাল। এই হলো, ঠিক আছে। তাহলে খেয়াল করো যে আমাদের 1 নম্বর এক্সপ্লানেশনে আমাদের নিউ সিওর অর্ডারটা এসছে এইটা, আর 2 নম্বর এক্সপ্লানেশনে তার ঠিক অপোজিট এসছে। তাহলে এই দুটোকে যদি একসঙ্গে, মানে আমরা এটাকে একটা আর এটাকে 2 নম্বর, মানে এই দুটো এক্সপ্লানেশনকে যদি আমরা একসঙ্গে, দুটো তো একসঙ্গেই হচ্ছে, তাহলে দুটো যেহেতু অপোজিট এফেক্ট, তাহলে একে অপরকে ক্যান্সেল আউট করতে চাইছে। তাহলে আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে নিউ সিও ভ্যালুটা একটা মার্জিনাল ভ্যালু পাবো, যেটা হচ্ছে মোরালেস সিমিলার সবার ক্ষেত্রে। তো এটা লিখে নাও, আগে লেখা হয়ে গেলে বলবে। হয়েছে? হ্যাঁ,
তাহলে এবার এখান থেকে কনক্লুশনে আসতে হবে। কনক্লুশনটা লিখে নাও, দেখো কম্বাইন অল অফ দিস ফ্যাক্টরস, combine effect of all these factors, combined effect of all these factors, combined effect of all these factors give the pi back bonding order, give the pi back bonding order, give the pi back bonding order, give the pi back bonding order WCO whole 6 greater than MOCO whole 6 greater than CRCO whole 6। তো বলছে নিউ বার সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সেটা হবে, বলছে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে CRCO whole 6 greater than MOCO whole 6 greater than WCO whole 6। ঠিক আছে, এটা এরকমভাবে উত্তরটা দিয়েছে বলে আমরা লাস্টে কনক্লুশনটা এভাবে লিখলাম। যদি বলতো মোরালেস সিমিলার, তাহলে তুমি লাস্টে বলতে যে কনসিডারিং অ্যাবাভ অল ফ্যাক্টরস অল হ্যাভ সিমিলার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, এটা সিমিলার বলে দিতে। কিন্তু এখানে যেহেতু ডিক্রিজিং ট্রেন্ড একটা দিয়েছে, তাই জন্য আমরা ডিক্রিজিং অর্ডারে দিয়েছিলাম। ঠিক আছে, তো এমনি আলটিমেটলি যেটা হচ্ছে জেনারেল কনক্লুশন, সেটা হচ্ছে যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে স্যার যদি মানে জেনারেলি আমরা কী বলবো যে ডাউন দ্য গ্রুপে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমে নাকি বাড়ে না সেম থাকে। তো জেনারেলি যেটা হচ্ছে যে ফর কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো এমনি জেনারেলি তোমার যে যদি জিজ্ঞেস করে যে ডাউন দ্য গ্রুপে কোনো কার্বনিলের কি স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমে, এক্ষেত্রে আমরা দেখাচ্ছি কমেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভ্যালুগুলো খুব কাছাকাছি। তাই জন্য এখানে আমাদের কনক্লুশনটা হচ্ছে ডাউন দ্য গ্রুপে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি রিমেন্স অলমোস্ট সেম, মানে প্রায় একই থাকে, মানে কারণ এই দুটো অপোজিং ফ্যাক্টর রয়েছে, এই দুটো অপোজিং ফ্যাক্টরের জন্য কার্বনিক স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমেও না বাড়েও না, মোটামুটি সিমিলার থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে কনক্লুশন। তো এটাই মেনলি তোমরা মনে রাখবে যে ডাউন দ্য গ্রুপে কার্বনিক স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অলমোস্ট সিমিলার থাকে। ঠিক আছে, তো নোট বি দিয়ে একটা কথা লেখো, লেখো ডাউন দি গ্রুপ CO stretching frequency, down the group CO stretching frequency remains almost same, down the group CO stretching frequency remains almost same, remains almost same। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা আমাদের হয়ে গেল, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা আসলে এইটা পুরোটা এভাবে লিখবে আর কি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে reaction of carbonyl complex, reaction of carbonyl complex বা metal carbonyl complex। reaction of metal carbonyl complex। ওকে, এক নম্বর আমরা আলোচনা করব যে with easily electron donating metal, with easily electron donating metal বলছে আমরা রিয়াকশন অফ মেটাল কার্বনিল কমপ্লেক্স পড়বো, মানে মেটাল কার্বনিল কমপ্লেক্সের রিয়াকশন বললাম। আগে আমরা পড়েছিলাম দেখে মনে করো যে মেটাল কার্বনিল কমপ্লেক্সের সিনথেসিস, কী করে মেটাল কার্বনিল কমপ্লেক্স তৈরি করবে। আর এখন যেটা পড়ছি সেটা হচ্ছে মেটাল কার্বনিল কমপ্লেক্স কীভাবে রিয়াক্ট করে অন্যদের সাথে।
হ্যাঁ, তো প্রথমে আমরা যেটা 1 নম্বরে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মেটাল কার্বনিল কমপ্লেক্সের সঙ্গে ইজিলি ইলেকট্রন ডোনেটিং মেটাল তার রিয়াক্ট হচ্ছে। ধরো মনে করো যে আমি একটা ধরে নিচ্ছি Mn2CO হোল 10। আচ্ছা, ইজিলি ইলেকট্রন ডোনেটিং মেটাল বলতে কি বোঝায়? কোন মেটাল একটা এক্সাম্পল বলো দেখি, ইজিলি ইলেকট্রন ডোনেটিং মেটাল কারা? ইজিলি ইলেকট্রন ডোনেটিং মেটালের সঙ্গে কার্বনিল কমপ্লেক্সের রিয়াকশন। তো ইজিলি ইলেকট্রন ডোনেটিং মেটাল কারা বলতে পারবে? সোডিয়াম টু ভেরি গুড, সোডিয়াম। এস ব্লক সোডিয়াম এস ব্লক যারা আছে সবাই হচ্ছে ইলেকট্রন ডোনেটিং মেটাল, কারণ ওরা হচ্ছে একদম লেফট হ্যান্ড সাইডে আছে, হাইলি ইলেকট্রোপজিটিভ, মানে সহজে ইলেকট্রন ছেড়ে দিতে চায়। তো সোডিয়াম, বেশ, তাহলে সোডিয়াম যদি দাও মানে ইজিলি ইলেকট্রন ডোনেটিং মেটাল যদি দাও, তাহলে বলছে যে সবসময় এরা ইকুয়াল পার্টে ভেঙে যাবে। হ্যাঁ, মানে এই রিয়াকশানটা মানে এইভাবে তোমাকে পড়তে হবে যে যদি কোনো একটা মেটাল কার্বনিলকে যদি তুমি ইজিলি ইলেকট্রন ডোনেটিং মেটালের সঙ্গে রিয়াক্ট করাও, তাহলে সেটা সবসময় মেটাল কার্বনিলটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, সমান 2 ভাগে। তো এটাকে যদি 2 ভাগে ভাগ করা যায় তাহলে কী কী হবে বলো দেখি? MnCO5 MnCO5, তাই তো? MnCO হোল 5। ওকে, দেখবে এই একটা বন্ড ব্রেক করছে, এর মধ্যে একটা MnMn বন্ড ছিল। তো বন্ড যদি ব্রেক করে তাহলে একটা ইলেকট্রন এর মাথায় চলে আসবে না? তো আর একটা MnCO হোল 5 ওর মাথায় মাইনাস। হ্যাঁ, এই দুটো মাইনাস কেন হলো? কারণ MnMn বন্ডটা ব্রেক করেছে। তো বলছে যে যদি কোনো একটা মেটাল কার্বনিল কমপ্লেক্সকে যদি তুমি একটা ইলেকট্রন ডোনেটিং মেটালের সঙ্গে রিয়াক্ট করাও, তাহলে বলছে যে মেটাল কার্বনিল কমপ্লেক্সটা সমান 2 ভাগে ভেঙে যাবে। ঠিক আছে, তো এখানে সমান 2 মানে CO দুটো 2 ভাগে হয়ে যাবে, মানে CO 10টা ছিল 5টায় ভাগ হয়ে গেল। তো এখানে আমরা একটা ছোট্ট করে লিখে রাখি যে CO always distributed in equal amounts। ঠিক আছে, CO always distributed in equal amounts। তাহলে CO যদি ইকুয়াল অ্যামাউন্টসে ডিস্ট্রিবিউট হয় তাহলে যা থাকবে সময় 2 ভাগে ভাগ করে দেবে। ঠিক আছে, এটা হবে। তো এটা বিভিন্ন পরীক্ষার সময়, কম্পিটিটিভ পরীক্ষার সময় এরকম দিয়ে সোডিয়াম দিয়ে অপশান দিয়ে দেয় কী হবে। তো এটা সময় এটাই হচ্ছে ট্রিক্স যে মনে রাখার যে সবসময় ইলেকট্রন ডোনেটিং মেটাল যদি থাকে তাহলে সবসময় সিওকে 2 ভাগে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার এটা নাই হলো। এবার তুমি স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারো যে আচ্ছা Mn2CO হোল 10 নাই 10টা ছিল বলে 2 ভাগে ভাগ করলাম, যদি Fe2CO হোল 9 করে, Fe2CO হোল 9 এর সঙ্গে যদি রিয়াকশান হয় তাহলে কী হবে? এর কিন্তু 2 ভাগে ভাগ করা যায় না। তাহলে বলছে যদি এইরকম থাকে তাহলে এর মানে 2 ভাগে ভাগ করলে কী হয়? 4.5 4.5 করে হয়। তো তাহলে তোমাকে 4 4 করে নিতে হবে, মানে FeCO হোল 4, হ্যাঁ, FeCO হোল 4 2 মাইনাস প্লাস FeCO হোল 4 2 মাইনাস, আর একটা CO বেশি থাকছে সেটা বেরিয়ে যাবে, কার্বন মনোক্সাইড। তাহলে হয়ে গেল 9টা। তাহলে এইভাবে তোমাকে করতে হবে। আর খেয়াল রাখতে হবে এখানে কার্বনিল মানে সবসময় তোমার কিন্তু 18 ইলেকট্রনটা স্যাটিসফাই হবে। ঠিক আছে, সেই অনুযায়ী তোমার মাথায় চার্জটা বসাতে হবে। ওকে, আচ্ছা, যদি OS অসমিয়াম 3CO হোল 12 হয়, সেখানে যদি সোডিয়াম দাও তাহলে কী হবে বলো দেখি? প্রোডাক্টটা কী হবে? বলো। অসমিয়াম CO4 করে অসমিয়াম CO4, CO4 হ্যাঁ, চার্জ কত হবে মাথায়? 2 মাইনাস 2 মাইনাস হয়ে যাবে, মানে তোমাকে হ্যাঁ 2 মাইনাস, তাহলে 18 ইলেকট্রন হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। OS CO হোল 4 2 মাইনাস, এটা কটা হবে? 3টে হবে।
ঠিক আছে, এইরকমভাবে ব্যাপারটা হবে আর কি। যেমন ধরো আর একটা যদি বলি IR4CO12, ঠিক আছে, এটা কি হবে? বলো। IRCO3 করে হবে হ্যাঁ, IRCO3 হলো, কিন্তু চার্জ কত হবে? কত হবে চার্জ? 3 - হ্যাঁ, কারণ ইরিডিয়াম কত, কোবাল্ট গ্রুপ, তো কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, তাহলে 9 প্লাস 3টে কার্বনিল মানে 6, না 9 6 15, তাহলে আর 3 দরকার, তাহলে 18 হবে, তাই 3 মাইনাস, তাই না? ওকে, তাহলে এই হচ্ছে উত্তর। তাহলে আমাকে এই কনটেক্সটে মানে এই টাইপ যদি দেয় তাহলে এইরকম উত্তর লিখতে হবে। যদি সোডিয়াম ইলেকট্রোনাইটিং মেটাল দিয়ে দেয় তাহলে এরকম। তাহলে এটা অ্যাকচুয়ালি ইকুয়াল পার্টে যদি ভাগ হচ্ছে তাহলে মেটালও তো ভাগ হচ্ছে। তাহলে এটা কোন ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে প্রযোজ্য? মনোনিউক্লিয়ার হলে তো হবে না, মিনিমাম ডাইনিউক্লিয়ার হতে হবে, তাহলে না ভাগ করা যাবে। তাহলে ডাইনিউক্লিয়ার, ট্রাইনিউক্লিয়ার, টেট্রানিউক্লিয়ার এই ধরনের মেটাল কার্বনিল কমপ্লেক্স হতে হবে, তাহলে হচ্ছে তারা ওই ইকুয়াল পার্টে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে নোট বি দিয়ে একটা কথা লেখো, নোট বি দিয়ে একটা কথা লেখো, লেখো দিস ইজ অ্যাপ্লিকেবল ফর, this is applicable for di, tri, this is applicable for di, tri or tetranuclear, di, tri or tetranuclear metal carbonyl complex, di, tri or tetranuclear metal carbonyl complex with electron donating metal break into carbonylate anion, break into carbonylate anions, break into স্যার উইথ কি বললেন? with electron donating metal break into carbonylate anions, break into carbonylate anions, হয়েছে? কার্বনিলেট অ্যানায়ন্স। ব্রেক ইন্টু কার্বনিলেট অ্যানায়ন্স। ওকে, আচ্ছা এবার হচ্ছে 2 নম্বর। 2 নম্বর টাইট হচ্ছে, আগেরটা আমরা 1 নম্বরে আলোচনা করলাম হচ্ছে রিয়াকশন উইথ ইলেকট্রন ডোনেটিং মেটাল, ইজিলি ইলেকট্রন ডোনেটিং মেটাল। এবার আমরা করব রিয়াকশন উইথ অ্যালকালি মেটাল, হ্যাঁ, তার সঙ্গে থাকবে হচ্ছে THF, ট্রাইডোফিউরান, ক্রাউন ইথার और ন্যাপথালিন। যদি এই রকম রিএজেন্ট দেওয়া থাকে তাহলে তুমি কি করবে? ঠিক আছে, ঠিক আছে। তো দেখো বলছে অ্যালকালি মেটাল, তো অ্যালকালি মেটালটা কি? অ্যালকালি মেটাল হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। তো কোনো কার্বনিলের পাশে যদি অ্যালকালি মেটাল দিয়ে রিয়াকশন করাও সবসময় কার্বনিলেট তৈরি হবে, মানে রিডিউস হবে। মানে ধরো FeCO5, তাহলে FeCO5 থেকে সে রিডিউস হয়ে কার্বনিলেট তৈরি করবে, মাইনাস চার্জ তৈরি করবে, কারণ তুমি রিডিউসিং এজেন্ট দিয়েছো। তো সবসময় এটা হবে। তো যে কোনো কার্বনিল সবসময় কার্বনিলেট তৈরি করবে যদি তুমি এই রিয়াকশান মিডিয়ামে রিয়াকশান করাও। তো আমরা দেখবো যে কীরকমভাবে হয় এটা। তো প্রথমে একটু লিখে নাও, দেখো ইফ স্ট্রং রিডিউসিং এজেন্টস like alkali metal
if strong reducing agents like alkali metal, হ্যাঁ আচ্ছা এখানে ভুল হলো, এখানে এটা সরি হেডিংটা একটু একটু সংশোধন করে নাও, সেটা হচ্ছে এখানে একটু ভুল লিখেছি, অ্যালকালি মেটাল প্লাস NH3 স্ল্যাশ, হ্যাঁ অ্যালকালি মেটাল প্লাস NH3 স্ল্যাশ তারপর THF ক্রাউন ইথার। ঠিক আছে, তাহলে ইফ স্ট্রং রিডিউসিং এজেন্টস লাইক অ্যালকালি মেটাল, এই কথাটাই আবার লেখো, ইফ স্ট্রং রিডিউসিং এজেন্টস লাইক অ্যালকালি মেটাল প্লাস NH3 স্ল্যাশ THF স্ল্যাশ ক্রাউন ইথার স্ল্যাশ ন্যাপথালিন then carbonylate ions are formed, carbonylate ions are formed up to -3 oxidation state, of metal, -3 oxidation state of metal, with the removal of CO ligand, ঠিক আছে, উইথ দি রিমুভাল অফ CO ligand, তাহলে CO ligand বেরিয়ে গিয়ে কার্বনিলেট অ্যানায়ন তৈরি করবে যদি আমরা এই মিডিয়ামে রিয়াকশনটা করাই। তাহলে প্রথমে আমরা যেটা এক্সাম্পল একটা নেব FeCO5, তো FeCO5 এর মধ্যে যদি আমি ওই সোডিয়াম THF এইগুলো দিই, বা সোডিয়াম NH3 বা সোডিয়াম ক্রাউন ইথার এগুলো দিই, তাহলে কি হবে বলছে কার্বনিলেট অ্যানায়ন তৈরি হবে বাই রিমুভিং CO। তাহলে কার্বনিলেট অ্যানায়ন CO বার করে দিয়ে করলে কি হবে, FeCO4, হ্যাঁ কত চার্জ হবে দেখো, Fe হচ্ছে 8 আর এখানে 8 16, তাহলে 2 মাইনাস, তাহলে 18 হয়, প্লাস একটা CO বেরিয়ে গেল। তাহলে বলছে যে কোনো একটা মেটাল কার্বনিলের মধ্যে যদি এই রিএজেন্ট ইউজ করো, তাহলে বলছে যে একটা CO বের করে দেবে, একটা CO মানে প্রয়োজন মতো CO বার করে দেবে, দিয়ে সে কার্বনিলেট অ্যানায়ন তৈরি করবে। এইটা হচ্ছে কার্বনিলেট। ওকে, আচ্ছা তারপর দেখো আর একটা এক্সাম্পল আমি লিখি, ধরো Mn2CO10, Mn2CO10 এর মধ্যে যদি সোডিয়াম THF দাও, তাহলে বলছে ওই একই রকম ভাবে প্রথমে কার্বনিলেট, প্রথমে কি হবে, দুভাগে ভাগ হবে, এই যে ডাইনিউক্লিয়ার দিয়েছো, সোডিয়াম রয়েছে, তাহলে আগেরটার মতো দুভাগে ভাগ হবে, তাহলে MnCO5, কি হয়েছিল MnCO5 দেখো, যে Mn2CO10 সেটা MnCO5 মাইনাস হয়েছিল, হ্যাঁ দুটো MnCO5 মাইনাস হবে, হ্যাঁ তারপর এখানে ফার্দার আবার একটা CO বেরিয়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে MnCO4 যদি করি, তাহলে এখানে মাথায় চার্জ কত হবে বলো, মাইনাস, তাহলে 3 মাইনাস, কারণ হচ্ছে কি ম্যাঙ্গানিজ হচ্ছে কত 7, তাই তো, তারপর এটা হচ্ছে 8, 8-এর সাথে 15, তাহলে আর দরকার হচ্ছে 3, তাহলে 3 মাইনাস। তাহলে এটাই বলছে যে কোনোটা মেটাল কার্বনিলকে যদি সোডিয়াম THF দাও, তাহলে কার্বনিলেট তৈরি হবে বাই রিমুভিং CO মলিকিউল। ওকে, এই হয়ে গেল দুটো টাইপ। আচ্ছা, এছাড়া আর কিছু আমি মানে অন্য কিছু রিয়াকশান দিয়ে দিচ্ছি। সিমিলারলি বলছে যে যদি তুমি যে কোনো একটা মেটাল কার্বনিলের সঙ্গে, মানে ধরো
Fe CO হোল 5, এখানে মেটালের অক্সিডেশন স্টেট হচ্ছে 0 কারণ কার্বনের হচ্ছে 0, এর সঙ্গে যদি CH3 Br এ রিয়াক্ট করাও তাহলে বলছে এখানে 0 অক্সিডেশন স্টেট মানে কি এখানে ইলেকট্রন রিচ, তাই তো নাকি? অক্সিজেন স্টেট যত কম হবে মেটাল তত ইলেকট্রন রিচ হবে। তো এখানে যে ইলেকট্রন আছে সে দিয়ে কি করবে, এখানে একটা সাবস্টিটিউশন রিয়াকশন হবে। তো সাবস্টিটিউশন রিয়াকশন হলে প্রোডাক্ট কী হবে? প্রোডাক্ট হবে বলছে FeCO হোল 5 সরি FeCO হোল 5 CH3 এটা হবে, হ্যাঁ, আর মাথায় চার্জ হবে দেখো +1, ওকে। তো CH3 প্লাস, হ্যাঁ CH3 তো এখানে CH3 প্লাস এ তো মাইনাস, হ্যাঁ CH3 Br, তো এটা হবে। এইবার যখনই এটা হবে, এবার দেখো এটা একটা রিয়াকশন হলো CH, তার মানে এখানে অ্যাকচুয়ালি এটা নিউক্লিওফিলিক রিয়াকশন হয়েছে আর কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আচ্ছা, এছাড়া যদি ধরো যে এটা 1 নম্বর হলো, 2 নম্বর হচ্ছে ধরো বললো FeCO হোল 4 2- এর মধ্যে তুমি CH3 Br দিয়েছো, তাহলে প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট কি হবে? FeCO হোল 4 CH3 মাইনাস। CH3 মাথায় হবে মাইনাস, তাই না? হ্যাঁ হ্যাঁ। FeCO হোল 4 CH3 মাথায় মাইনাস, আগেরটার মতো, হ্যাঁ, আর একটা Br তাহলে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি আবার আমি CH3 Br দিই তাহলে কি হবে? তাহলে যেটা হবে আবার একটা CH3 ঢুকবে, তাহলে FeCO হোল 4 CH3 হোল 2, চার্জ কত হবে? স্যার 0। 0ই হবে। 0 হবে, কারণ হচ্ছে আর কিছু হবে না, হ্যাঁ জিরো। হ্যাঁ, আবার একটা CH3 ঢুকলো মানে আবার একটা চার্জ নিউট্রালাইজ হয়ে গেল, CH3 তো প্লাস, তো 0 হয়ে যাবে। আচ্ছা, সিমিলারলি যদি আর একটা রিয়াকশান আমি দেখাই, মানে এগুলো সব প্রিভিয়াস ইয়ারে কোথাও না কোথাও এসেছে আর কি, হ্যাঁ, তোমার CU পেপারে এসেছে, WBCUতে এসেছে, জ্যামে এসেছে, এগুলোকে আমি কালেক্ট করে দিচ্ছি আর কি। তো এগুলোই প্র্যাকটিস করলে দেখা যাবে যে এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসবে আর কি। MnCO হোল 5 মাইনাস, হ্যাঁ, এটাকে এখানে যদি আমি ধরো এটা যদি দিই তাহলে কি প্রোডাক্ট হবে? তাহলে কি হবে? দেখো সিম্পলি SN2 রিয়াকশন হবে, এখানে গিয়ে অ্যাটাক করবে, এই বিআরটা খুলে যাবে, তাহলে এটা হচ্ছে সিম্পলি SN2 রিয়াকশন। তাহলে SN2 রিয়াকশন যদি হয় তাহলে এখানে হবে CO হোল 5 Mn ঠিক আছে। এটা চার্জ কত হবে? এটা কোন ফ্যাশনে বন্ড হয়েছে? 0 হবে। হ্যাঁ 0 হবে। আর এটা কোন ফ্যাশনে বন্ড হয়েছে? এটা কত? এটা 5 আর 5 এটা 1। 1 ওয়ান। এটা 1, এটা 5 হলে তো পুরো আমরা সার্কেল দিয়ে দেখা থাকে। শুধু তো একটা SN2 রিয়াকশন হয়েছে, মানে এই কার্বনেই অ্যাটাক করেছে, একটা কার্বনে অ্যাটাক করেছে, সব 5টা কার্বনে অ্যাটাক করেছে। তাহলে 5টা কার্বনে যদি অ্যাটাক করতো তাহলে আমরা এটা 5 বলতাম। তাহলে এটা তো একটা কার্বন অ্যাটাক করেছে, একটা বিআর বেরিয়েছে, তাহলে এই সেন্টারটা দিয়ে অ্যাটাক হয়েছে, তাহলে এই সেন্টারটার সঙ্গে কানেকশন হয়েছে, তাহলে একটা সেন্টার যদি হয় তাহলে এটা 1, হ্যাঁ।
তো এখানে অ্যাকচুয়ালি এটা এটা প্লাস হয়েছে আর বি আর মাইনাস বেরিয়ে গিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি তাহলে মাইনাস চার্জটা নিউট্রালাইজ হয়ে যাবে, জিরো হবে। ঠিক আছে, এবার দেখো আমরা কি বলেছিলাম, এই সাইক্লোপেন্টাডাইন এটার কোন ইটাটা বেশি স্টেবল? ইটা 1, ইটা 3, ইটা 5, তিনটে হয় তো, ইটা 1, ইটা 3, ইটা 5। তো কোন ইটাটা বেশি স্টেবল আমরা বলেছিলাম? এটা 5। ইটা 5। তাহলে আমরা বলেছিলাম যে অলমোস্ট 99.88% কেসে আমরা কি দেখতে পাই না, ইটা 5 দেখতে পাই। তো ইটা 5 যদি হয়, তারপর সেটা যদি স্টেবল হয়, তাহলে যখনই এই প্রোডাক্টটা তৈরি হবে তখনই সে সঙ্গে সঙ্গে নিজে থেকেই রিঅ্যারেঞ্জ করে ও ইটা 5-এ চলে যাবে। তো ইটা 5-এ চলে গেলে তো নাম্বার অফ ইলেকট্রনও বেড়ে যাবে, তাই তো? তো যদি ইটা 5-এ যায়, ধরো Mn চলে যাবে হচ্ছে ইটা 5-এ, হ্যাঁ, ইটা 5। ইটা 5-এ চলে গেল। তো যখনই ইটা 5-এ চলে গেল তখন এদিকে কি হবে, সিও কটা হবে? তাহলে 18টা হতে হবে টোটাল, Mn আর কি, এটা Mn। তাহলে এদিকে সিও কটা হতে হবে? সিও যা 5টা আছে 5টাই থাকবে নাকি চেঞ্জ হবে? সিও কটা লিখবো? সিও একটাই হবে। একটা হবে। দেখো 18 করতে হবে, Mn হচ্ছে 7, এখন হয়ে গেল 5, ইটা এটা 3 তিনটা হবে। হ্যাঁ, তাহলে 7 আর 5-এ হচ্ছে 12, 12 আর এদিকে হচ্ছে 3টে যদি সিও হয় তাহলে 6, তাহলে 18। তাহলে এখানে সিও হবে 3টে, তাহলে দুটোকে বার করে দিতে হবে। এইভাবে অ্যারেঞ্জ হয়ে, এখানেও দেখো স্যার 18 ওখানে চার্জ চার্জ, চার্জে করে হবে না? চার্জ তো নিউট্রাল, ইটা 5 সিপি, হ্যাঁ নিউট্রাল না, সরি, -1। তো আগের মতোই তো, এটাও তো -1 ছিল, সিপি মাইনাস, এটাও তো সিপি মাইনাস, এটাও সিপি মাইনাস, তাই তো? তাহলে দেখো এখানে সরি সিপি মাইনাস নয়, সিপি প্লাস হিসেবে থাকবে, যেহেতু ওটা বিআর মাইনাস বার করে দিচ্ছে, তাহলে সিপি প্লাস। তো সেটা যদি হয় তাহলে দেখো Mn এখানে কি ছিল, এখানে মাইনাস ছিল, তাহলে এর মধ্যে যদি সিপি প্লাস আসে, সে একটা মোডে আসুক আর 5টা ইটাতে আসুক, সে সিপি প্লাস হিসেবেই থাকছে। তো সিপি প্লাস আর এই একটা মাইনাস, তাহলে সবসময় চার্জ হচ্ছে 0, এর ক্ষেত্রেও 0, এর ক্ষেত্রেও 0। ওকে, তাহলে এখানেও দেখো 18 ইলেকট্রন হচ্ছিল কীভাবে, দেখো Mn ছিল 7, হ্যাঁ, প্লাস 5 5 5 10, এই 5 2 10, আর এটা হচ্ছে 1 ছিল, এটা 1, তাহলে সেই হচ্ছে 18। এবার যখনই তুমি এখান থেকে ইটা 1টা ইটা 5 করে দিলে, তখন তোমার দুটো কার্বনিল মানে 1 থেকে 5 হয়ে গেল, মানে 4 বেড়ে গেল। তো 4 যখন এখানে বেড়ে যাচ্ছে, তাহলে এখানে 4 কমিয়ে দিতে হবে, তার জন্য দুটো কার্বনিলকে বার করে দেওয়া হবে। বোঝা গেল? তাহলে যখন প্রোডাক্ট হবে, তোমার প্রোডাক্ট এটা লিখতে হবে। ঠিক আছে? যদি এরপরে 4 নম্বর, যদি Mn CO5 মাইনাস এটার সঙ্গে অ্যালাইল রেডিকাল যদি দেওয়া হয়, মানে অ্যালাইল ব্রোমাইড, আমরা পড়েছিলাম অ্যালাইল ব্রোমাইড CH2Br, এটা যদি দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে এখানেও সাবস্টিটিউশন হবে, তাহলে এখানে সাবস্টিটিউশন হলে কী হবে প্রোডাক্ট? এটা হবে প্রথমে, তাহলে এটা যেটা হলো, এই যে অ্যালাইল যেটা জুড়লো, এটা কোন ফ্যাশনে জুড়েছে? এটা ইটা 1, তো স্টেবল কোনটা? ইটা 3, তাহলে অটোমেটিক্যালি এটা 2, এটা 3। ইটা 3 অ্যালাইল, তাহলে অটোমেটিক্যালি আগেরটার মতো রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, রিঅ্যারেঞ্জ হয়ে এই যে
এটা হচ্ছে এটা 3, আর তার সঙ্গে এবার সিও কটা হতে হবে তাহলে এখানে? 1 থেকে 3 হয়ে গেল, তার মানে 2 বেড়ে গেল, চারটে। তাহলে 7 হ্যাঁ তাহলে একটা কমে যাবে, এটা হয়ে গেল প্লাস সিও, এটা এখানে এটা 3, বোঝা গেল? লিখেছ? তাহলে এইগুলো ছিল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে, এটা দিলাম। আচ্ছা, এবার আরেকটা আলোচনা করে নেবো আমরা এখানে, সেটা হচ্ছে 5 নম্বর। যে নিউক্লিওফিলিক ক্যারেক্টার, এই যে সব ক্ষেত্রেই দেখো মেটাল কার্বনিল সবাই একটা এখানে কি নিউক্লিওফাইল, তো দেখো এটা নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফাইল, এটা সবাই নিউক্লিওফাইল, কারণ এই CH3Br এখানে CH3 অ্যাটাক করছে, বিআর বেরিয়ে আসছে, তাহলে এটাগুলো সব নিউক্লিওফাইল। তাহলে এখানে আমরা যা যা এই যে দেখালাম এগুলো সব নিউক্লিওফিলিক ক্যারেক্টার অফ মেটাল কার্বনিল। তো এই নিউক্লিওফিলিক ক্যারেক্টারে আমরা দেখলাম সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলো। তো আরেকটা যেটা হচ্ছে নিউক্লিওফিলিক ক্যারেক্টার অফ কার্বনিল অ্যালায়নের মাধ্যমে আমরা মেটাল মেটাল বন্ড ফর্মেশনও করতে পারি। এটা লেখো যে নিউক্লিওফিলিক ক্যারেক্টার of carbonylate anion can be used for the formation of metal bond. For the formation of metal bond. এটা লেখো। তো এরকম একটা এক্সাম্পল হচ্ছে MnCO5 মাইনাস, হ্যাঁ, এবার এর সঙ্গে যদি আর একটা কোনো মেটাল কার্বনিলের সঙ্গে রিয়াক্ট করানো হয়, তো এরকম টাইপের CO5 Mn Br, এটার সঙ্গে যদি রিয়াক্ট করানো হয়, তাহলে এই বিআরটা বেরিয়ে যাবে, গিয়ে আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হবে CO5 Mn CO5, এটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখো মেটাল মেটাল বন্ড ফর্মেশন হয়েছে। তাহলে নিউক্লিওফিলিক ক্যারেক্টারের মাধ্যমে আমরা মেটাল মেটাল বন্ডও ফর্ম করতে পারি। তো এগুলো বিভিন্ন টাইপ অফ রিয়াকশান, এগুলো জেনে রাখতে হবে, বিভিন্ন সময় কোশ্চেনগুলো আসে আর কি। আচ্ছা, লিখে নাও। আচ্ছা, লাস্ট আর একটা 6 নম্বর আলোচনা লিখে রাখো, যে যদি Fe2CO8 2- এটার মধ্যে যদি আমি CH2Cl2 দিই, তাহলে কি হবে? এটা একবার দুবার বিভিন্ন জায়গায় এসছে আর কি। তাহলে উত্তর হবে সেখানে যে এটাকে আমি প্রথমে আগে স্ট্রাকচারটা এঁকে নেব। এর স্ট্রাকচারটা কীরকম দেখো, Fe বন্ড আছে, হ্যাঁ, আর 8টা CO আছে। 8টা CO মানে 4টে আমরা ভাগ করে দিলাম, এদিকটা CO, এদিকটা CO, এদিকটা CO, এদিকটা CO, এটা CO, এটা CO, 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 এটা ভাগ করে দিলাম। হ্যাঁ, এইবার বলছে F2- চার্জ, এই যে মাথায় 2- চার্জটা আছে, এই 2- চার্জটাকে আমি দু জায়গায় ভাগ করে দিলাম, এখানে একটা,
আর এর মাথায় একটা। এবার বলছি এর সঙ্গে আমি কি দিলাম, বলছে CH2Cl2। তাহলে CH2Cl2 যখনই তুমি দেবে তখনই কি হবে, এটা কার্বিন তৈরি করবে, মানে CH2 দিয়ে এখান দিয়ে দুটো বন্ড হবে, Cl দুটো বেরিয়ে যাবে। তাহলে এটা প্রথমে একটা CH2-তে অ্যাটাক করলো, Cl বেরিয়ে গেল, আবার একটা CH2-তে অ্যাটাক করলো, আবার Cl বেরিয়ে গেল। তাহলে আলটিমেটলি প্রোডাক্টটা কী হবে, প্রোডাক্টটা যেটা হবে সেটা হচ্ছে এইরকম। এটা হবে, আর বাকিগুলো সব CO। বাকিগুলো সব CO। তাহলে এই হয়ে গেল প্রোডাক্ট। তাহলে এটাও একটু জেনে রাখবে, হয়েছে? স্যার এই লাস্টেরটা আরেকবার বলবেন একটু? এই তো লাস্টেরটা কী হয়েছে, মানে তুমি এই নেগেটিভ চার্জ আছে দু জায়গায়, তো দুটো, এই দুটো নেগেটিভ চার্জকে ধরো সাবস্টিটিউশন রিয়াকশন যদি করাও, তাহলে এখানে প্রথমে একটা CH2-তে অ্যাটাক করলো, একটা Cl বেরিয়ে গেল, একটা হয়ে গেল CH2Cl। আবার এটা গিয়ে আবার একটা CH2-তে অ্যাটাক করলো, আবার একটা Cl বেরিয়ে গেল। তাহলে আলটিমেটলি কী হলো, তাহলে এখানে ব্রিজ হয়ে গেল, 3 মেম্বার ট্রায়াঙ্গেল হয়ে গেল CH2-র সঙ্গে, দুটো Cl-ই তো বেরিয়ে গেল। তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল না? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার একটা কোশ্চেন লেখো, এটা কোশ্চেন এসছে তোমাদের পেপারে, সেটা হচ্ছে লেখো, কোশ্চেনটা লেখো, লেখো টু এ ড্রাই THF, টু এ ড্রাই THF, টু এ ড্রাই THF, শুষ্ক THF আর কি, টু এ ড্রাই THF সলিউশন অফ FeCO whole 5, solution of FeCO whole 5 in metallic sodium, in metallic sodium, in metallic sodium is added and refluxed, is added and refluxed, added and refluxed, full stop. CH3Br is added, CH3Br is added, CH3Br is added to the cooled reaction mixture, to the cooled reaction mixture, to the cooled reaction mixture, full stop. Predict the product with chemical reaction, predict the product with chemical reaction, predict the product with chemical reaction, predict the product with chemical reaction. হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে তাহলে? বলো। এতক্ষণ টাইম লাগছে কেন? কিছুক্ষণ আগে যেটা আমরা রিঅ্যাকশন লিখলাম সেটা কোনটা? স্যার সেটা কি করে হবে? FeCO whole 5 তো একটাই তো, Fe2 নয়। কি বলেছে? সোডিয়াম দেওয়া হয়েছে টু এ ড্রাই THF মিডিয়াম। তো সোডিয়াম THF দিলে কি হয়? স্যার হাফ হয়ে যায়। আর আপনি কি বলেছেন FeCO whole 5? হাফ হয়ে যায় বলেছিলাম। আগের স্যার FeCO4 2 মাইনাস হবে, আর হ্যাঁ। CO রিডিউস হয়ে যায় স্যার। রিডিউসড হয়ে যাবে, রিডিউসড হয়ে যাবে। কার্বনিলেট অ্যানায়ন হবে।
হ্যাঁ, তাহলে ইকুয়াল হাফ হবে কোনটা? শুধু সোডিয়াম দিলে। এখানে সোডিয়াম টিএইচএফ যখনই তুমি দিচ্ছ, তাহলে সেটা তো আমাদের সেকেন্ড কেসটা, যেটা আমরা লিখেছিলাম অ্যালকালি মেটাল প্লাস NH3 টিএইচএফ। হ্যাঁ, টিএইচএফ দিয়ে যে পয়েন্ট আমরা লিখেছি সেকেন্ড পয়েন্টটা, তো সেখানে তো পরিষ্কার করিয়েই দেওয়া রয়েছে FeCO5, সেখানে সোডিয়াম টিএইচএফ দিলে FeCO4 2- তৈরি হবে, একটা কার্বনিল বেরিয়ে যাবে। হলো? হয়েছে? বুঝতে পেরেছো? তাহলে এটা হলো প্রথম কোশ্চেন। এবার দেখো তার সঙ্গে আবার একটা জুড়েছে, সেটা বলছে CH3Br ইজ অ্যাডেড টু দ্য কুলড রিয়াকশন মিক্সচার। মানে এই যে কার্বনিলেটটা তৈরি হলো FeCO4 2-, এর মধ্যে আবার CH3Br দিতে হবে। তো এর মধ্যে CH3Br দিলে কি হবে? FeCO4 2-, হ্যাঁ দেখো তারপরে সেখানে লেখা আলটিমেটলি প্রোডাক্টটা কি এসছে দেখো, FeCO4 CH3 এসছে। যেটা সাবস্টিটিউশন রিয়াকশন, আমরা CH3Br দিয়েছি দেখো পরেরটাই, একটা পরেই। এই যে হ্যাঁ স্যার। এই যে এটা দেখেছো? এইটা এটা দেখো FeCO4 তো আগেরটাই তৈরি হলো যখন তুমি সোডিয়াম টিএইচএফ দিলে। সোডিয়াম টিএইচএফ দিলে এই যে সোডিয়াম টিএইচএফ যখন দিলে তখন তুমি এই প্রোডাক্টটা পেলে, এই প্রোডাক্টটা পেলে। এবার এর মধ্যে আবার বলছে CH3Br দিতে হবে, তোর মধ্যে CH3Br এই যে দেওয়া হয়েছে, CH3Br দিলে তুমি আলটিমেটলি এই প্রোডাক্টটা পাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল তো? হ্যাঁ স্যার। জাস্ট এই দুটো ইকুয়েশন লিখে দেবে, একটু লিখে দেবে তার আগে যে এই হচ্ছে বলে, এবার ওটা লিখে দেবে দুটো ইকুয়েশন। তাই এটা পেপার একবার এসেছিল। আচ্ছা, আর একটা লাস্ট আমাদের 6 নম্বর করছিলাম, তো 7 নম্বর লেখো। 7 নম্বরে লেখো reaction with carbonyl complex with lone pair containing nucleophile like lone pair containing nucleophile, সেটা হচ্ছে NH3, হ্যাঁ লোন পেয়ার আছে, তারপর হচ্ছে PH3 লোন পেয়ার আছে, হ্যাঁ পিরিডিন তারও লোন পেয়ার আছে, এটসেট্রা। বলছে কার্বনিল কমপ্লেক্সের সঙ্গে এরকম লোন পেয়ার কন্টেনিং কোনো যদি নিউক্লিওফাইলে রিয়াক্ট করানো হয় তাহলে কি হবে। তো আমরা একটা এক্সাম্পল করি। বলছে যদি আমি Mn2CO10, হ্যাঁ এটার মধ্যে ধরো আমি এদের মধ্যে NH3টাকে দিলাম, তাহলে NH3 যদি দিই, NH3 কী হচ্ছে না, NH3 হচ্ছে লোন পেয়ার কন্টেনিং নিউক্লিওফাইল। তো বলছে যখনই এটা দেবে তখন এটা প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে রিয়াক্ট্যান্টটা আছে, এই রিয়াক্ট্যান্টটা প্রথমে তোমার দুটো ভাগে ভাগ হবে এবং একটা ক্যাটায়ন তৈরি হবে এবং একটা অ্যানায়ন তৈরি হবে। কীরকম? যেমন ধরো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে MnCO5 মাইনাস, এটা একটা তৈরি হবে, আর আরেকটা বলছে ক্যাটায়ন তৈরি হবে, সেটা MnCO5 প্লাস। তার মানে যখন ধরো ডাইনিউক্লিয়ার মেটাল কার্বনিল কমপ্লেক্স, তাকে যখন তুমি অ্যামোনিয়া বা এই ধরনের সাবস্টিটিউয়েন্ট, এই ধরনের লিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করাবে, বলছে এটা ভেঙে গিয়ে একটা ক্যাটায়ন তৈরি করবে, একটা অ্যানায়ন পার্ট তৈরি করবে। তো স্বাভাবিকভাবে দেখো ক্যাটায়ন পার্টটা ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট, অ্যানায়ন পার্টটা দেখো এটা হচ্ছে 7 আর 10 17 আর 1 18, তাহলে এটা হচ্ছে 18 ইলেকট্রন আছে। আর এটা দেখো MnCO5 প্লাস যদি করো তাহলে 7 প্লাস 10 মাইনাস 1, তার মানে 16 হচ্ছে। তার মানে এখানে দেখো এই ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট।
তো ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট যখনই হবে, এবার NH3 এর মধ্যে দেওয়া রয়েছে, NH3 কী করবে, NH3 ওর ইলেকট্রন পেয়ার ওকে ডোনেট করবে। ইলেকট্রন পেয়ার ডোনেট করলে কী হবে, এর ইলেকট্রন সংখ্যাটা বেড়ে যাবে। তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট যেহেতু, তার মানে এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল, হ্যাঁ, E+, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল যখনই এরকম দেওয়া হলো, এটা তো নিউক্লিওফাইল, তার মানে রিয়াকশান করে MnCO5 NH3, হ্যাঁ, এটা হলো, আর মাথায় একটা প্লাস চার্জ থাকবে কারণ NH3 নিউট্রাল। ওকে, তো এটা যখন হলো, এইবার দেখো এখানে তুমি এইভাবে ধরো MnCO5, তো এবার এ তো এখনও ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট, তাই না? তো কি হবে, এইবার এখানে গণও দেখো, Mn হচ্ছে 7, এটা হচ্ছে 10, 17, হ্যাঁ, না সরি ডেফিসিয়েন্ট নয়, এটা হয়ে গেল তোমার 16 ছিল তো 18 হয়ে গেল, সরি এটা 18 হয়ে গেল, এটা 18 হয়ে গেল। এইবার কি হবে, এর মধ্যে ফার্দার আবার NH3 গুলো যেগুলো রয়েছে, এগুলো তো সব নিউক্লিওফিলিক ক্যারেক্টার। এ কী করবে এবার, আর ওই এ তো আর ইলেকট্রোফাইল ওরকমভাবে নয়, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট তো নয়, এ কী করবে এবার, এখানে এই অ্যাটাক করবে আর প্রত্যেকটা কার্বনিলকে বার করে দেবে। তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে, যে প্রোডাক্টটা হয় এক্ষেত্রে সবসময় NH3(6), মানে সবকটা কার্বনিলকে বার করে দেবে সে, করে মাথায় প্লাস চার্জ। এটা হচ্ছে প্রোডাক্ট। তার মানে কী হলো, প্রথম হচ্ছে Mn2CO10, সেখানে MnA দেওয়া হলো, দিলে প্রথমে দুটো হাফে ভেঙে গেল, একটা ক্যাটায়ন তৈরি করবে, একটা অ্যানায়ন তৈরি করবে। যেটা ক্যাটায়ন তৈরি হবে সেই ক্যাটায়নটা হচ্ছে এখানে ইলেকট্রোফাইল, কারণ এখানে ডেফিসিয়েন্ট আছে। তো NH3 গেলে কী হবে, NH3 প্রথমে ঢুকলো, ধরে ওর ডিফিসিয়েন্সিটা ক্লিয়ার করলো, তারপরে এবার কী হবে, NH3 গুলো যেহেতু নিউক্লিওফাইল ও নিউক্লিওফিলিক সাবস্টিটিউট করে প্রত্যেকটা কার্বনিলকে বার করে দিয়ে আলটিমেটলি MnNH3(6) তৈরি করলো। ঠিক আছে, তো এটা যদি বুঝে থাকো, তাহলে এরপরে দেখো, যদি এইটাকে দিই CO2 CO8, এইটাকে যদি দিই, তাহলে এর মধ্যে যদি তোমার NH3 দেওয়া হয়, তাহলে কি প্রোডাক্ট হবে বলো দেখি আলটিমেটলি? কোবাল্টামিন। হ্যাঁ, মানে কি প্রোডাক্ট হবে? একটা প্রোডাক্ট কি হচ্ছে, দেখো এই প্রোডাক্টটাকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, একদমই তুমি উত্তর ঠিকই বলেছো একদমই। এগুলো কোবাল্টামিন তো হয়, যে আগে পড়িয়েছিলেন তো একবার। হ্যাঁ, কোবাল্টামিন হয়তো, তারপরে এই জায়গাটা বুঝলে তো, এই যেটা আমরা বললাম Mn দিয়ে ম্যাঙ্গানিজ, এই জায়গাটা যদি বোঝো, এই জিনিসটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হয়, তাহলে এখানে প্রথমে এরকম দুটো ভাগে ভাগ হবে তো, CO কত হবে 4, তাই তো? এটা একটা মাইনাস হবে, আর একটা কি হবে, এটা প্লাস হবে। স্যার আরেকটা হবে CONH3(4)+। দাঁড়াও, এটা হচ্ছে CO4 2 মাইনাস 18 ইলেকট্রন স্যাটিসফাই হতে হবে লাস্টে আলটিমেটলি প্রোডাক্টে, কিন্তু আলটিমেটলি প্রোডাক্টটা কী হবে সেটা বলো। তাহলে CONH3, দাঁড়াও, যখন NH3 হবে তাহলে তো অক্টাহাইড্রাল, তো তাহলে যদি NH3 হয় তাহলে আলটিমেটলি NH3(6) হবে। তাহলে 6 যদি হয় তাহলে আলটিমেটলি কিন্তু তোমার চার্জটা এখানে বেড়ে যাবে। সেটা হবে হচ্ছে, দেখো NH3 কটা, 6টা তো, 6 দোকানে 12, আর এটা কত 9, তাহলে 12 আর 9 হচ্ছে তোমার 21, তাহলে 18 করতে গেলে অ্যাকচুয়ালি এটা 3+ হবে, মানে CONH3(4) হয় না কিন্তু। CONH3 অ্যামোনিয়া যখন লিগ্যান্ড থাকে সবসময় কোবাল্ট কিন্তু হেক্সা কোঅর্ডিনেটেড হয়, মানে 6 কোঅর্ডিনেশন নাম্বার। তো 6 কোঅর্ডিনেশন নাম্বার হতে হবে, প্লাস তোমার 18তে ইলেকট্রন স্যাটিসফাই করতেই হবে, তাহলে এখানে তোমাকে 3+ করে দিতে হবে, তাহলে 3টে বাদ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 18। এইটা খেয়াল রাখতে হবে আর কি। তার মানে তোমার সেকেন্ড যে ক্যাটায়ন পার্টটা যেটা হয়েছে, সেই ক্যাটায়ন পার্টটাকে তোমার কিন্তু অ্যামোনিয়েটেড করে দিতে হবে পুরোটাই, এবং 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করতে হবে। বোঝা গেছে?
এই হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে শেষ হয়ে গেল হচ্ছে আমাদের মেটাল কার্বনিল। তো মেটাল কার্বনিল নিয়ে যা যাবতীয় আলোচনা আমাদের এখানে শেষ হলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মেটাল নাইট্রোসিল, হ্যাঁ, মানে এনো। তো আমরা ওটা নিয়ে একটু শুরু করি। মেটাল নাইট্রোসিল। আচ্ছা, মেটাল নাইট্রোসিল মানে MnO। MnO লিঙ্কেজ, ঠিক আছে? আচ্ছা, এই NO আর CO, হ্যাঁ, NO কত ইলেকট্রন সিস্টেম? দু রকমের হয় তো, হ্যাঁ, NO কত ইলেকট্রন সিস্টেম? এনো বেন্ট হয়, লিনিয়ার হয়। না, NO কত ইলেকট্রন সিস্টেম? NOর এমোতে আমরা যে NO এঁকেছিলাম সেই NO কত ইলেকট্রন সিস্টেম? টোটাল ইলেকট্রনটা কটা ভ্যালেন্স ইলেকট্রন? 15। টোটাল 15 ইলেকট্রন সিস্টেম, তাই না? আর কার্বনিল? 12। বাট কার্বনিল হচ্ছে 14, কার্বনিল হচ্ছে 14 ইলেকট্রন সিস্টেম। তো কার্বনিল হচ্ছে 14, NO হচ্ছে 15। NO প্লাস যদি করি তাহলে সেটা আবার 14, তাহলে NO প্লাস আর CO হচ্ছে আইসো ইলেকট্রনিক। তো আমরা যদি NOর MO আঁকি, ফ্রম, আমরা আঁকবো না আর কি, ফ্রম MO ডায়াগ্রাম, হ্যাঁ, অফ NO আমরা কি পাই? দেখবে সোমোটা পাই। সোমো মানে যেটা হোমো আর কি, এক্ষেত্রে সিঙ্গলি অকুপাইড মলিকুলার অরবিটাল, একটা ইলেকট্রন আছে তাই জন্য সোমো। সেটা দেখবে সবসময় আমাদের এসেছিল পাই স্টার, আর লুমোটা এসেছিল হচ্ছে তোমার সিগমা স্টার। এটা হচ্ছে ফর NO। আর যদি আমরা NO প্লাস করি তাহলে সেটা একদম সিওর মতোই এসছিল আর কি। তাহলে ইট ইজ এভিডেন্ট দ্যাট NO plus is isoelectronic with CO. Isoelectronic with CO. Clear? মানে 14 ইলেকট্রন। আচ্ছা, যাক গে, আমরা এটা নিয়ে আলোচনা তো করবো। তো সোমো হচ্ছে আমাদের NO পাই স্টার, সোমোটাকে তুমি হোমো বলতে পারো, আর লুমোটা হচ্ছে সিগমা স্টার। এবার এর কোঅর্ডিনেটিং মোডটা দেখাতে হবে, যেমন আমরা কার্বনিলের ক্ষেত্রে করেছিলাম ঠিক তেমনি আমাদের কোঅর্ডিনেটিং বিহেভিয়ার অফ NOটা পড়তে হবে। ঠিক আছে, তো হেডিং দাও। কোঅর্ডিনেটিং বিহেভিয়ার of N. Coordinating behavior of N. ওকে, আচ্ছা, আমরা সবাই জানি যে NO কত ধরনের বন্ড করে, মানে কি টাইপ অফ কোঅর্ডিনেটিং বিহেভিয়ার দেখায়, কি কি জানি? লিনিয়ার আর বেন্ট। লিনিয়ার আর বেন্ট, হ্যাঁ। তো এই দুটো কোঅর্ডিনেটিং বিহেভিয়ার আমাকে ব্যাখ্যা করতে হবে। তো ইন মেটাল কমপ্লেক্সেস NO can act as
act as, এক নম্বর হচ্ছে টার্মিনাল বেন্ট, আর 2 নম্বর হচ্ছে টার্মিনাল লিনিয়ার। টার্মিনাল লিনিয়ার, এই লিনিয়ার আর বেন্ট এই দুটো আমাদের হচ্ছে আলোচ্য বিষয়। তো আমরা প্রথমে লিনিয়ারটা করে নেব, ঠিক আছে? তো আমরা হেডিং দাও প্রথমে, আমরা 1 নম্বরে আমরা লিনিয়ারটা করে নেব। টার্মিনাল লিনিয়ার। আচ্ছা, টার্মিনাল লিনিয়ারে আমরা কি জানি, টার্মিনাল লিনিয়ারটা কেমন হয়? সেটা হচ্ছে সোজা, মানে এম স্কেলিটনটা হচ্ছে MNO, এইটা হচ্ছে টার্মিনাল লিনিয়ার। আচ্ছা আচ্ছা, নিউট্রাল লিনিয়ার MNO লিঙ্কেজ যেটা হয় আর কি টার্মিনাল লিনিয়ার, সেখানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে নিউট্রাল মেথডে ইলেকট্রন কটা ডোনেট করে আর অক্সিডেশন স্টেট মেথডে কটা ডোনেট করে লিনিয়ার NO, তাহলে কি বলবে? কি মনে আছে? যদি বলা হয় নিউট্রাল মেথড তাহলে কটা হবে? 3টে লিনিয়ার। 3টে লিনিয়ার নিউট্রাল মেথড। নিউট্রাল মেথডে এটা হচ্ছে 3 ইলেকট্রন ডোনার। হ্যাঁ, আর সেটা কি হিসেবে থাকে? NO না NO প্লাস? NO প্লাস। নো, NO নিউট্রাল মেথড করছো না। और যদি অক্সিডেশন স্টেট মেথড করা হয় NO প্লাস জেড। অক্সিডেশন স্টেট মেথডে টু ইলেকট্রন ডোনার। সেখানে অক্সিডেশন স্টেট মেথড তখন তোমাকে অক্সিজেন স্টেট দেখাতে হবে NO প্লাস। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে লিনিয়ার যখনই হবে তখন আমাদের 2 ধরনের এরকম ইলেকট্রন কাউন্ট আমরা জানি, যে যদি নিউট্রাল মেথডে আমরা 18 ইলেকট্রন কাউন্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের 3 ইলেকট্রন ডোনার হয়, আর যদি অক্সিডেশন স্টেট মেথডে করি তাহলে 2 ইলেকট্রন ডোনার হয়, ঠিক আছে? তো এবার আমরা এটাকে ব্যাখ্যা করব যে সেই যখন আমরা প্রথম দিকে এটা পড়ছিলাম তখন আমি বলেছিলাম যে পরে আমরা যখন ওই এনোর কোঅর্ডিনেটিং মোড ব্যাখ্যা করবো সেখানে আমরা ব্যাখ্যা করবো যে কেন 3 ইলেকট্রন ডোনার হয়, কেন 2 ইলেকট্রন ডোনার হয়, এটসেট্রা এটসেট্রা। তো সেটাই আমাদের এখন ব্যাখ্যা করার সময় এসেছে যে আমরা এই যে লিনিয়ার যে টার্মিনাল NO এখানে যে এই যে 3 ইলেকট্রন ডোনার কী করে হয়, হ্যাঁ, নিউট্রাল মেথডে বা অক্সিডেশন স্টেট মেথডে 2 ইলেকট্রন ডোনার কী করে হয়, এই ব্যাপারটা আমরা একটু জানবো। তো দেখো সিম্পলি লিনিয়ার মানে সে কীরকমভাবে থাকে। লিনিয়ার মানে ও যেটা থাকে সেটা হচ্ছে এই যে মেটাল, এই নাইট্রোজেন, আর তারপর ট্রিপল বন্ডেড অক্সিজেন। দেখো এটা পুরোপুরি একটা লিনিয়ার ফ্যাশনে আছে, কোনো বেন্ড ফেন্ড কিছু নেই, লিনিয়ার। তো এখানে যদি এইটা যদি হয় লিনিয়ার, হ্যাঁ, তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই এই নাইট্রোজেন, হ্যাঁ, এইখানে কত হাইব্রিডেশন স্টেটে আছে, তাহলে তুমি কি বলবে? তাহলে হাইব্রিডেশন স্টেট অফ নাইট্রোজেন হেয়ার কত? SP হবে, শুধু SP। SP লিনিয়ার SP, তাহলে এটা হচ্ছে SP হাইব্রিডেশন স্টেটে এখানে আছে। আচ্ছা, এইবার আমি যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে SP হাইব্রিডেশনের লিনিয়ার যে স্ট্রাকচারটা হয়, এই লিনিয়ার স্ট্রাকচারে নাইট্রোজেন কেন 3 ইলেকট্রন ডোনার হয়, ঠিক আছে, বা অক্সিডেশন স্টেট মেথডে কেন 2 ইলেকট্রন ডোনার হয়, ঠিক আছে? আচ্ছা, এ কী করে প্রথমে সেটা ভাবো। দেখো, যদি NO তুমি দেখো, মানে নিউট্রাল মেথডে তুমি NO-কে দেখছো, হ্যাঁ, নিউট্রাল মেথডে তুমি কাকে দেখছো? NO। আর অক্সিডেশন স্টেট মেথডে কী দেখছো? তুমি NO প্লাস দেখছো। আমি প্রথমে নিউট্রাল মেথডটা আমি দেখে নিই যে এটা NO হিসেবে আছে প্রথমে। তাহলে NO হিসেবে যদি থাকে কী করে জানো? প্রথমে যেটা করে সেটা হচ্ছে যে নাইট্রোজেন এখানে NO-তে NO হিসেবে রয়েছে, তো এই যে NO হিসেবে রয়েছে, প্রথমে যেটা করে সেটা হচ্ছে ওর NO-তে, দেখো আমরা এখানে প্রথমে লিখেছি NO-তে একটা লাস্টে সোমো থাকে, হ্যাঁ, সবচেয়ে এমো ডায়াগ্রামে সবচেয়ে উপরে যে এমোটা থাকে হাইয়েস্ট অকুপাইড, সেখানে সিঙ্গলি অকুপাইড আছে, একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ঠিক আছে? তুমি যদি এমোটা দেখবে
খেয়াল করবে এমওটা আছে লাস্টে, যদি এটাকে যদি আমি হোমো বলি, হ্যাঁ, লাস্ট যে ইলেকট্রনটা আছে সেখানে দেখবে একটা ইলেকট্রন আছে, সেটা কোন অরবিটালে আছে বলছে, হচ্ছে পাই স্টারে আছে, ঠিক আছে। আর তারপরে সিগমা স্টার আছে, সেটাকে আমরা লুমো বলছি। তো এই যে পাই স্টার যেটা আছে হোমো, বা এটাকে আমি সোমো বলছি যেহেতু সিং একটা ইলেকট্রন আছে, তাহলে এই যে আনপেয়ার্ড ইলেকট্রনটা আছে এনোতে, এই আনপেয়ার্ড ইলেকট্রনটা না কী করে, প্রথমে সে মেটালকে দিয়ে দেয়। তো যখনই মেটালকে ইলেকট্রন দিয়ে দিল তখন এনোটা কি হয়ে গেল বলো? এনো প্লাস। এনো প্লাস হয়ে গেল। মানে এনো প্রথমে কি করলো, নিউট্রাল এনো ছিল, হ্যাঁ, এবার মেটাল ছিল, ও এখান থেকে একটা অড ইলেকট্রন একে দিয়ে দিল। যখনই অড ইলেকট্রন এখানে দিয়ে দিল তখন এমটা ধরো এম এন প্লাস ছিল, তাহলে এম এন প্লাস যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি এখন সে কত হলো, এন মাইনাস ওয়ান প্লাস হয়ে গেল না, একটা নিয়ে নিল তো ইলেকট্রন, আর এদিকে এনওটা হয়ে গেল এনও প্লাস। এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা বলো তো? স্যার এই জায়গাটা আরেকবার একটুখানি বলুন। ধরো মেটালটা এম এন প্লাস অক্সিডেশন স্টেটে আছে, ঠিক আছে, তাহলে এনোতে এনোটা আছে, এনোতে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে হোমোতে বলছি তো, এবার এই আনপেয়ার্ড ইলেকট্রনটা লাস্টে যে ইলেকট্রনটা আছে ওটা ও দিয়ে দিল। তো যখনই ও একে মেটালকে দিল, মেটালের এন প্লাস চার্জটা কী হয়ে যাবে, একটা কমে যাবে না? ধরো মেটাল 3 প্লাস ছিল, এনটা ধরো 3, হ্যাঁ স্যার 3 প্লাস থাকে, তাহলে একটা ইলেকট্রন যদি এনও দিয়ে দেয় ওকে, তাহলে এখন কত হবে, 2 প্লাস হবে না? তাহলে তাহলে ধরো এন প্লাস ছিল, তাহলে এন মাইনাস ওয়ান হয়ে যাবে, এন মাইনাস ওয়ান প্লাস, একটা কমে যাবে। আর এনোটা যেহেতু দিয়ে দিয়েছে তাহলে এনোটা এনও প্লাস হয়ে গেল। ওকে, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো এই এনও যখন ছিল এর কত ইলেকট্রন সিস্টেম বলেছিলাম, 15 ইলেকট্রন। এখনই যে একটা ইলেকট্রন দিয়ে দিল তখন কত ইলেকট্রন সিস্টেম হয়ে গেল, 14 ইলেকট্রন। এবার 14 ইলেকট্রন একদম সিওর মতো, আইসো ইলেকট্রনিক উইথ সিও, আইসো ইলেকট্রনিক উইথ সিও, তাই তো? তো আইসো ইলেকট্রনিক উইথ সিও হলে তার হোমোটা কি এখন, সিওর হোমো কি থাকে, সিগমা নন বন্ডিং না? আর লুমোটা কি মনে আছে, পাই স্টার, মনে পড়ে? হ্যাঁ, তো আমরা যদি এবার 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 যদি এই অবস্থায়, এবার এ তো সিওর মতো হয়ে গেল, একটা ইলেকট্রন ডোনেট করলো, করে এ সিওর মতো হয়ে গেল, এবার সিওর মতো সিনার্জিক মেকানিজম দেখাবে তো, তাহলে আমরা সিওর মতোই যদি আমরা সেই ছবি আঁকি, এন ট্রিপল বন্ড ও, হ্যাঁ, তাহলে একদম সিওর মতো দেখবো, তাহলে একটা সিগমা নন বন্ডিং, এটা হচ্ছে তার হোমো, হ্যাঁ। আচ্ছা, এদিকটা সেই ছোট হবে, খেয়াল আছে, এটা মনে আছে তো? হ্যাঁ, এইটা হয়ে গেল আমাদের কি, এইটা হচ্ছে সেই সিগমা নন বন্ডিং অফ কার্বন লিখতাম, সেটা এখন লিখবো নাইট্রোজেন। আচ্ছা, এইটা কি লিখবো, সিগমা নন বন্ডিং অফ অক্সিজেন, হ্যাঁ। আর এই যে যেটা লিখলাম এদিকটা একটু বেশি হবে, কেন, কারণ নাইট্রোজেনের দিকে পাই স্টারটা বেশি আছে, তাহলে এটা হচ্ছে পাই স্টার, অ্যান্ড এটা হচ্ছে লুমো, আর এটা হলো হোমো। একদম সিওর মতো হলো তো, বলো? এবার কি হবে, এই যে মেটাল আছে, মেটালের অরবিটালকে ও প্রথমে ডোনেট করবে, যেহেতু ইলেকট্রন রিচ, হ্যাঁ, এগুলো হচ্ছে ইলেকট্রন আছে বলে আমরা এরকম দেখাচ্ছি। আচ্ছা, ইলেকট্রন দিল, এটা কি সিগমা দিল, আর মেটালের পাই অরবিটাল, মেটালের পাই অরবিটাল, এটা হচ্ছে রিচ, এটা হচ্ছে রিচ। এ কী করবে, এই যেটা করবে হচ্ছে
এখানে এ ব্যাক পাই করবে যেরকম করে। আচ্ছা দেখো তো এবার নাইট্রোজেন এখানে কটা ইলেকট্রন ডোনেট করেছে বলো, কটা ইলেকট্রন ডোনেট করেছে হোমো থেকে? দুটো। দুটো। আর আগে আগে এখানে প্রথমে কটা করেছিল NO প্লাস হওয়ার জন্য? একটা, তাই তো? তাহলে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়েছে, আর তারপরে NO প্লাস যেই হলো, এখানে NO প্লাস আছে, হ্যাঁ NO প্লাসটা আবার দুটো ইলেকট্রন ডোনেট করেছে। তাহলে আলটিমেটলি NO কটা হয়েছে অ্যাজ এ হোল? তিনটে। তিনটে। NO করেছে তিনটে, আর NO প্লাস করেছে কটা? সেখানটা আরেকবার বলুন, কেটে গেল, শুনতে পাইনি। আচ্ছা NO প্রথমে কি করেছে? প্রথমে একটা ইলেকট্রন ডোনেট করেছে তো মেটালকে, তাহলে একটা ইলেকট্রন ডোনেট করে NO প্লাস হলো। এবার NO প্লাসটা একদম সিওর মতো হলো, এবার সিনার্জিক মেকানিজম দেখাচ্ছে। তাহলে সিনার্জিক মেকানিজম যখন দেখাচ্ছে তখন তার হোমোটা হচ্ছে সিগমা নন বন্ডিং আর লুমোটা হচ্ছে পাই স্টার, একদম সিওর মতো। এবার এই যে হোমো থেকে এবার সিনার্জিক মেকানিজমটা হচ্ছে, তাহলে এখানে একটা হোমোতে দুটো ইলেকট্রন আছে তো, সিগমা নন বন্ডিংয়ে দুটো ইলেকট্রন আছে, তো সেই দুটো ইলেকট্রন ডোনেট করলো মেটালকে। তার মানে এখানে দুটো দিল আর আগে একটা দিয়েছিল মেটালকে, এই যে এখানে। তাহলে এটা NO তাহলে অ্যাজ এ হোল NO প্রথমে ইলেকট্রন একটা দিয়ে NO প্লাস হয়েছে, আর NO প্লাস আবার দুটো ইলেকট্রন এখানে দিয়েছে। তাহলে আলটিমেটলি NO কটা দিয়েছে ইলেকট্রন? তিনটে। তিনটে। তাহলে এখানে একটা আর এই দুটো, তিনটে ইলেকট্রন NO দিয়েছে। আর যদি বলে NO প্লাস কটা দিয়েছে, তাহলে কটা দিয়েছে? দুটো। দুটো। তাহলে এই যে লিনিয়ার ফ্যাশনে বন্ডটা হলো না, তাহলে NO যদি বলে NO কটা দিয়েছে, NOটা দিয়েছে হচ্ছে প্রথমে একটা দিয়েছিল, তারপর আবার দুটো দিয়েছে, তাহলে অ্যাজ এ হোল তিনটে দিয়েছে। আর যদি NO প্লাস কটা দিয়েছে, তাহলে NO প্লাস তো এই যে এইটা, তাহলে কি NO প্লাস কটা দিয়েছে? দুটো দিয়েছে, তাই না? হ্যাঁ। তাহলে এবার দেখো যে প্রথমেই আমি লিখেছিলাম এই যে নিউট্রাল মেথড যখন আমি করবো, নিউট্রাল মেথড মানে NOটা NO হিসেবে থাকবে, নিউট্রাল হিসেবে থাকবে, তখন সে কটা ইলেকট্রন দিচ্ছে? NO দিচ্ছে তিনটে ইলেকট্রন। আর NO প্লাস যদি বলি তাহলে সে দুটো ইলেকট্রন দিচ্ছে। বুঝতে পারছি এই জায়গাটা? হ্যাঁ। ক্লিয়ার তো? কারো কোনো কনফিউশন আছে কিনা বলো এই জায়গাটা, যে NO কেন তিনটে ইলেকট্রন দেয় আর NO প্লাস হলে কেন দুটো ইলেকট্রন দেয় লিনিয়ার মলিকিউলে? লিনিয়ার মানে সিনার্জিক মেকানিজম হবে এরকম সিম্পলি। দেখতেই পাচ্ছ এটা লিনিয়ার হয়েছে, MNO দেখো লিনিয়ারলি আছে। তাহলে এই লিনিয়ার ফ্যাশনে আমার NO যদি বলি তাহলে আলটিমেটলি NO দিয়েছে তিনটে, আর NO প্লাস যদি বলি তাহলে দুটো ইলেকট্রন দিয়েছে। এই জায়গাটা কারো কোনো কনফিউশন আছে কি আমাকে বলো। স্যার NO যখন একটা ইলেকট্রন দিয়ে NO প্লাস হচ্ছে, হ্যাঁ। তারপরে ওই মেটাল তো NO কে দিচ্ছে, NO তাহলে তিনটে কি করে দিচ্ছে? না মানে সেটা metal সেটা তো ব্যাক ডোনেশন। মেটাল যখন দিচ্ছে সেটা তো ব্যাক ডোনেশন, ওটাকে কাউন্ট করবে না। অ্যাকচুয়ালি NO কটা দিচ্ছে, NO এখানে ডোনার হিসেবে কটা দিচ্ছে, সে তো ব্যাক ডোনেশন না হলে তো স্টেবল হবে না। তাহলে তো মেটাল শুধু যদি আমরা সিনার্জিক মেকানিজমে জানি তো যে শুধু যদি সিগমা ডোনেটই করে, নাইট্রোজেন যদি দিয়েই যায় তিনটে ইলেকট্রন, তাহলে মেটাল তো হাইলি ইলেকট্রন রিচ হয়ে যাবে, তো সিস্টেম তো আনস্টেবল হয়ে যাবে। তো মেটালকে আবার ফেরত দিতে হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু মানে নাইট্রোজেন কটা দিয়েছে সে নিয়েছে পরে, মানে ব্যাক প্রসেসে ইলেকট্রন ফেরত নিয়েছে ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সে কটা দিয়েছিল কটা? তিনটে তো, সেটাই হ্যাঁ সেটাই বলা হচ্ছে আর কি। এখানে হ্যাঁ এখানে n-1 প্লাস এই যে এইটাকে লিখলাম আমি, এইটা লেখার পরে এবার এর সঙ্গে সিনার্জিক মেকানিজম হলো এই দুটোর। হ্যাঁ তাহলে এখানে মেটাল আছে Mn- প্লাস এটা। আচ্ছা তাহলে এইটা হয়ে গেল। তাহলে মোটামুটি তোমার লিনিয়ারের ক্ষেত্রে কেন 3 ইলেকট্রন হয় আর 2 ইলেকট্রন হয়, তাহলে এটা একটু লিখে নিতে হবে ভাষায়। বলো কোনো কনফিউশন নেই তো এই জায়গাটা? এখানে একটু লিখে দাও যে লিনিয়ার MNO লিঙ্কেজ। সবাই পুরো জিনিসটা যা এখানে লিখেছি পুরোটাই তুলে নেবে, হ্যাঁ খাতায় তুলে নাও। নিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ পুরোটাই তুলে নেবে। এবার লেখো, ভাষায় লেখো ইন দিস মোড nitrogen is in sp hybridization state. Nitrogen is in sp hybridization state. Nitrogen is in sp hybridization state. Full stop. In this fashion
NO is considered to act as NO is considered to act as NO is considered to act as 3 electron donor ligand. 3 electron donor ligand. Full stop. In terms of MOT, স্যার কনসিডারের পরে একবার বলুন। considered to act as 3 electron donor ligand. 3 electron donor ligand. 3 electron donor ligand. Full stop. In terms of MOT, মানে molecular orbital theory, in terms of molecular orbital theory, the unpaired electron the unpaired electron in pi star MO of NO, pi star MO of NO is first transferred to transferred to a singly occupied metal pi orbital, transferred to a singly occupied metal pi orbital, singly occupied metal pi orbital, singly occupied metal pi orbital, followed by sigma donation of a lone pair, from the nitrogen end. Full stop. Hence NO is 3 electron donor. NO is 3 electron donor. NO is 3 electron donor. Full stop. Para change করে লেখো, the NO plus species generated can act as a very good pi acceptor ligand, by using the vacant pi star MO, predominantly located on nitrogen end, ঠিক আছে, predominantly located on nitrogen end. ওকে, এবার আমরা এখানে একটা এক্সাম্পল দেব, যে এরকম একটা লিনিয়ার হয়েছে এমন একটা এক্সাম্পল। তো তার একটা এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল দিতেই হবে, সেটা হচ্ছে কোড আয়ার্স।
আচ্ছা, এটা হচ্ছে লিনিয়ার দেওয়া হলো। এবার এই যে স্কেলিটনটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমি একটা ছবি এঁকে দেখাই এখানে, সেটাকে বলে ডায়ার্স। এটাকে সিম্পলি বলা হয় ডায়ার্স। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। আর এর ফুল নেম হচ্ছে অর্থোফেনিলিন বিস ডাইমিথাইল আর্সাইন। হ্যাঁ, এটা হচ্ছে আর্সেনিক, ঠিক আছে। তো অর্থোফেনিলিন বিস ডাইমিথাইল আর্সাইন, এটাকে আমরা বলি ডায়ার্স, ঠিক আছে। তো এই ডায়ার্স হচ্ছে তোমার একটা এক্সাম্পল যেখানে আমরা লিনিয়ার, হ্যাঁ, এখানে লিনিয়ার আমি এনও দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এর 18 ইলেকট্রন কাউন্ট করলে কত হয়? দেখো, 18 ইলেকট্রন কাউন্ট করলে হচ্ছে 9 হচ্ছে কোবাল্ট, 9 হচ্ছে কোবাল্ট, 9 হলো কোবাল্ট প্লাস 8 প্লাস 8 কি হচ্ছে? 8 হচ্ছে তোমার এখানে 4টে আছে ডোনার সাইট, তাহলে 4টে ডোনার সাইট হচ্ছে 2 করে 8, তাহলে 8 প্লাস 3 হচ্ছে তোমার লিনিয়ার নাইট্রোসিন। কারণ আমি কোন মোডে করছি, আমরা করছি হচ্ছে নিউট্রাল মোডে, তাহলে নিউট্রাল মোডে করলাম, 3 ধরবো, তাহলে টোটাল হলো, হ্যাঁ, সরি, আমরা কি এটা করছি, আর এখানে নিউট্রাল মেথডে করছি মানে চার্জ আমাদের ধরতে হবে, তাহলে মাইনাস হচ্ছে 2, তাহলে আমাদের হলো কত? 8 আর 9 17, 17 আর 3 20, 20 মাইনাস 2, ঠিক আছে, 18 ইলেকট্রন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লিনিয়ার এনো, তার তোমার ইয়ে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বেন্ট করব, কিন্তু আজকে আমরা আর করবো না, 2 ঘন্টা আমাদের ক্লাস হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা বেন্ট যেটা এনো সেটা আমরা নেক্সট ডে ইন দ্য ফ্রাইডে সেটা আমরা করব, ঠিক আছে। আজকে আমাদের এ পর্যন্তই থাকবে।